রক্তশূন্যতা খুবই পরিচিত একটি রোগ। বিশেষ করে মায়েদের এই রোগ বেশি হতে দেখা দেয়। ইয়াং মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়, তবে বিশেষ করে মেয়েদের বেশি এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। আজকের সাবজেক্ট রক্তশূন্যতার ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে থ্রি ফ্রি লাইফ। থ্রি ফ্রি লাইফ কি? থ্রি ফ্রি লাইফ হলো এমন একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় তিনটি বিষয়কে ফ্রি করতে হবে। এক, সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা। দুই, রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর। তিন, অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন। এই তিনটি বিষয়কে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের পাঁচটি প্রজেক্টের একটি হলো অর্গানিক কৃষি এবং খাদ্য। দুই, পথ্য। তিন, ইন্ডিভিজুয়ালাইজড নিরাপদ কসমেটিক। চার, নিরাপদ চিকিৎসা, অর্থাৎ সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা। সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসার অধীনে আমাদের আজকের আয়োজন রক্তশূন্যতা বা রক্তাল্পতার সাইড ইফেক্ট মুক্ত চিকিৎসা। রক্তশূন্যতা প্রচলিত, আমরা সাধারণত আমাদের প্রচলিত ভাষায় আমরা রক্তশূন্যতা বলি, আসলে বিষয়টা রক্তশূন্যতা নয়, রক্তাল্পতা। এই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন হাকিম আসাদুজ্জামান, ডাক্তার মাদিয়া জেসমিন এবং ডাক্তার নাসরুল্লাহ রাশিদি, আর আমি ডাক্তার ইয়ালাম হোসেন। তো প্রথমেই আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদির নিকট যাচ্ছি। যাওয়ার আগে আমি একটু বলি রক্তশূন্যতা বিষয়টা কি। আমরা সবাই জানি যে রক্তে লাল কণিকা থাকে, যের জন্য আমরা রক্তকে লাল মনে হয়, আমাদের রক্তকে লাল রঙের আমরা দেখি, এটাকে বলা হয় রেড ব্লাড সেল, আরবিসি। তো এই যে রক্তের লাল রক্তকণিকা, এই রক্তকণিকার মধ্যে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের রক্তের এই লাল কণিকাটা আমাদের কোষে কোষে পৌঁছে যায় এবং আমাদের অক্সিজেন পৌঁছে যায় কোষে কোষে। এই কণিকার মাধ্যমে অক্সিজেন পৌঁছায় এবং আমাদের শক্তি পৌঁছায় এই হিমোগ্লোবিনের মাধ্যমে। যদি কোনো কারণে রক্তের এই লাল কণিকা কমে যায় অথবা হিমোগ্লোবিন কমে যায়, তাকেই আমরা রক্তাল্পতা বলে থাকি। আর কমে গেলে কি হয়, আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেনের পরিমাণও কমে যায়। যদি আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, অর্থাৎ কোষ দিয়েই তো আমরা বেঁচে থাকি, কোষের কারণেই আমাদের শরীর চলমান হয়, আমাদের শরীরটা বেঁচে থাকে। তো এই কোষগুলো যদি ঠিকমতো অক্সিজেন না পায়, কোষগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল লাগে, আমাদের মাথা ঘুরে, অস্থিরতা লাগে, অস্বাভাবিক আচরণ আমাদের শরীরের মধ্যে ফিলিং হতে থাকে, অস্বাভাবিক ফিলিং হতে থাকে। তো এই বিষয়টা অত্যন্ত পরিচিত একটা সাবজেক্ট, এই নামটা নিয়ে, রক্তশূন্যতা বা রক্তাল্পতা। তো এই পরিচিত বিষয়টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অর্থাৎ রোগটাকে আমরা কিভাবে নির্ধারণ করব বা রোগটাকে আমরা কিভাবে চিহ্নিত করব, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি ডাক্তার নাসরুল্লাহ রাশিদিকে, যিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, পাশাপাশি উনি একজন রেডিওলজিস্ট। জি, ডাক্তার নাসরুল্লাহ রাশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদি। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ডক্টর ইয়ালাম হোসেনি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই থ্রি ফ্রি লাইফে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে। আমরা আসলে রক্ত স্বল্পতার বিষয়টা নিয়ে যদি কথা বলি, তো রোগীরা নিজেরাই বলে, স্যার আমার রক্ত নেই, রক্ত কমে গেছে। আসলে আমরা অনেক সময় চোখ দিয়ে দেখেও কিন্তু কিছু বিষয় নির্ণয় করতে পারি, আর কিছু বিষয় নির্ণয় করতে পারি ল্যাব টেস্টের মাধ্যমে। আচ্ছা, চোখ দিয়ে আসলে কিভাবে নির্ণয় করি? দেখা যাচ্ছে যে রোগীটির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, বিশেষ করে চোখের স্ক্যালেরা বা যে সাদা অংশ আছে, এখানে দেখা যাচ্ছে যে ফ্যাকাশে বা লাল ভাবটা নেই, লাল রক্ত জালিকা যে আছে
সেই ক্যাপিলারি গুলো দেখা যাচ্ছে যে অনেকটা সাদা। বাক্কাল ক্যাভিটি বা জিহ্বার নিচের যে অংশ আছে সেখানে মানে লাল ভাবটা নেই, সাদা। পুরো রোগীটাই ফ্যাকাশে, তার চোখ, মুখ, তার ত্বক এটা দেখে আমরা প্রাথমিকভাবে নির্ণয় করে থাকলেও এটা আসলে কিছু ল্যাব টেস্টের মাধ্যমে আমাদের নিশ্চিত হতে হয় যে প্রকৃত সে রক্ত স্বল্পতায় ভুগতেছে কিনা, আর ভুগলে মানে কতটুকু সে রক্ত স্বল্পতায় ভুগছে, তার গভীরতা কতটুকু। সেই জন্য আমরা প্রথমেই যে টেস্টটা করে থাকি কমন টেস্ট, এই টেস্টটা আমরা খুব বেশি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটা করে থাকি। এই টেস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে রক্তে লোহিত কণিকার সংখ্যা কেমন আছে বা কতগুলো আছে, শ্বেত কণিকা পরিমাণ কেমন, প্লেটলেটস এর পরিমাণ কেমন। টেস্টের মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রা, ইএসআর ইত্যাদি এই টেস্টের মাধ্যমে আমরা মানে টোটাল একটা ব্লাডের যে চিত্র সেটা বুঝতে পারি। আর এই বোঝার মাধ্যমে বিশেষ করে হিমোগ্লোবিনের মাত্রার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে সে অ্যানিমিক কিনা, রক্ত স্বল্পতায় ভুগছে কিনা। রক্তের দেখা যায় ভলিউম ঠিক থাকে কিন্তু সেখানে লোহিত রক্ত কণিকা কমে যাচ্ছে বা অন্য কোনো ব্লাড সেল কমে যাচ্ছে, এটা একটা টেস্ট। এরপরে রেটিকুলোসাইট কাউন্ট, এই টেস্টের মাধ্যমে আমরা রক্ত স্বল্পতার বিষয়ে জানতে পারি বা বুঝতে পারি। এটা হচ্ছে অল্প বয়সী লোহিত রক্তকণিকা। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় শরীরে কত দ্রুত নতুন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। এই টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি তার নতুন যে কণিকা তৈরি হচ্ছে কতটুকু হচ্ছে হচ্ছে না এই বিষয়ে। আরেকটা টেস্ট আছে যেটা ফেরিটিন টেস্ট। এই টেস্টটা হলো যে আয়রনের যে সঞ্চয় এটা নির্দেশ করে বা প্রোটিন নির্দেশ করে, আয়রনের ঘাটতি আছে কিনা তা বোঝার জন্য সাধারণত এই পরীক্ষাটা করা হয়। কারণ আয়রনের অভাবেই আমরা রক্ত স্বল্পতা বলে থাকি। আরেকটা হচ্ছে আয়রন টেস্ট। এই টেস্টটা বা টিআইবিসি টেস্ট, টোটাল আয়রন ব্যান্ডিং ক্যাপাসিটি যে আছে, এই টেস্টের মাধ্যমে আমরা অনেক সময় নির্ণয় করতে পারি। এই টেস্টে রক্ত আয়রনের পরিমাণ, শরীরে আয়রন পরিবহন সক্ষমতা নির্ণয় করে। এই টেস্টের মাধ্যমে আমরা শরীরে আয়রনের যে ঘাটতি আছে কিনা সেটা বুঝতে পারি। এরপরে ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড টেস্ট, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোগী রক্ত স্বল্পতায় ভুগছে কিনা সেটা নির্ণয় করা সহজ হয় আমাদের। আরেকটা হচ্ছে যে হিমোগ্লোবিন টেস্ট, ইলেকট্রোফেরোসিস, এই টেস্টের মাধ্যমে আমরা বুঝে থাকি। এই টেস্টের মাধ্যমে অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি, রক্ত কণিকাগুলি ভেঙে যায় বারবার, এভাবে রক্ত স্বল্পতায় ভুগে। এটা একটা জটিল রক্ত স্বল্পতার রোগী। এই টেস্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এছাড়া বিলিরুবিন টেস্টের মাধ্যমে আমরা শরীরে যে বিলিরুবিন আছে, লোহিত রক্তকণিকা ভাঙার মাত্রা নির্ণয় করতে পারি। এবং সর্বশেষ আমরা যে টেস্টটা দিয়ে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে বোন ম্যারো বায়োপসি। আমরা জানি যে বোন ম্যারো থেকেই আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়। আমাদের দেহে যে রক্তের সাপ্লাই তার মূল কারখানাই হচ্ছে বোন ম্যারো। সেখানে যদি রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায় বা হারিয়ে ফেলে তাহলেও রক্ত স্বল্পতা দেখা দেয়। আর বোন ম্যারো বায়োপসির মাধ্যমে আমরা সেই বিষয়টা জানতে পারি বা বুঝতে পারি। তো আমাকে সময় দেওয়ার জন্য বা আমাকে ডাকার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুবই সুন্দর আলোচনা করেছেন, শিক্ষণীয় আলোচনা। আশা করি আমাদের দর্শকদের আপনার আলোচনা থেকে উপকার হবে। এ পর্যায়ে আমি হাকিম আসাদুজ্জামান স্যারের নিকট যাচ্ছি। উনি একজন ইউনানি চিকিৎসক। থ্রি ফ্রি লাইফে উনি ইউনানি চিকিৎসক হিসেবে আছেন। তো ওনার কাছে আমার জানতে চাওয়া যে একজন রক্তাল্পতার রোগী তার এই রক্তাল্পতা থেকে
নিজেকে রক্ষা করতে বা নিজেকে বাঁচিয়ে রাখতে তার ভেষজ যে উপাদানগুলো, আমরা কি শাকসবজি খাবে, তারপরে তার পথ্যটা কেমন হওয়া উচিত, তার ভেষজ ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি হাকিম আসাদুজ্জামান স্যারকে। জি জি, ধন্যবাদ। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা যেভাবে আমরা বলি, বা রক্তাল্পতা যেটাকেই বলি, এটা একটা জটিল সমস্যা, এটা জটিল শারীরিক সমস্যা। দেখা যাচ্ছে যে এই সমস্যায় কেউ আছে স্বল্পস্থায়ী, কেউ দীর্ঘস্থায়ী, দুইভাবে ভুগতে পারে। তো দেখা যাচ্ছে সাধারণত স্বল্পস্থায়ী সমস্যাটা সমাধান করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। আমরা শাকসবজি খাই, ফলমূল খাই, ডিম খাই, ঠিক আছে। আমরা আসলে অনেকভাবেই আমরা এটা ব্যাখ্যা করি, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে চিকিৎসকরা হয়রান হয়ে যায় যে এই সমস্যাটার সমাধান খুঁজে পাচ্ছে না, যে কেন হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কেন হিমোগ্লোবিন থাকতেছে না, বা খাদ্যের মাধ্যমেও এটা সমাধান হচ্ছে না। ইউনানি সিস্টেম অফ মেডিসিনে আমি যদি চিন্তা করি তাহলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়ার দুইটা কারণকে আমরা চিহ্নিত করি। একটা কারণ হলো দেহে উপস্থিত ব্ল্যাক পাইল, যেটাকে আমরা অম্ল বলি বা সওদা বলি, এটা দূষিত হয়ে যায়, যে অবস্থার নাম হচ্ছে সোয়ে মেজাজ সওদাবি। এই সমস্যার কারণে রক্তাল্পতা তৈরি হতে পারে। আরেকটা সমস্যা হলো রক্তে দূষণ বা রক্তের মধ্যে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়া, যেটাকে বলে সোয়ে মেজাজ দমবি। এই দুইটা অবস্থার কারণে অ্যানিমিয়া অবস্থা তৈরি হইতে পারে। এটা অনেক সময় স্বল্পস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। তো এই দুইটা অবস্থার জন্য আমরা অনেক পথ্য ব্যবহার করতে পারি, যেমন যে সোয়ে মেজাজ দমবি অবস্থার কারণে কারো রক্তাল্পতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের শাকসবজি যেগুলি খাই, যেমন পালং শাক খেতে পারি, তারপরে আমরা ডাঁটা শাক তারপরে খেতে পারি হইলো আপনার মানে শালগম খেতে পারি, বিশেষ করে লাল শালগম, এটা চমৎকার কাজ করে। এর বাইরে আমরা মেথি শাক খেতে পারি, ঠিক আছে, বা মেথিকে আমরা পাউডার আকারে ব্যবহার করতে পারি, তরকারিতে ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে এটার একটা রিয়াকশন হয় বা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আরেকটা বিষয় হলো সওদার সমস্যার কারণে বা যেটাকে আমরা ব্ল্যাক পাইল বলি, এটার কারণে যদি কারো রক্তাল্পতা সৃষ্টি হয়ে থাকে, তাহলে ডাঁটা শাক বা ডাঁটা ব্যবহার করতে পারি, ডাঁটাকে আমরা খেতে পারি, আমরা গুড় খেতে পারি, যেটাকে বলে আমরা গুড় আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, মিষ্টান্ন বা যে কোনো সাথে আমরা খেতে পারি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা গম পাতাকে রস করে খেতে পারি। এটা একটা চমৎকার রক্তাল্পতার মেডিসিন। এর বাইরেও আছে, আমরা মেথি ব্যবহার করতে পারি। মেথিকে আমরা বিশেষ করে যাদের দমবি অবস্থার কারণে মূলত হয়ে থাকে, তাদের জন্য মেথিটা চমৎকার কাজ করে। তারপরে আমরা ব্যবহার করতে পারি আখরোট, তারা ব্যবহার করতে পারি মনাক্কা বা ডুমুর। আরেকটা বিষয় হলো, যাদের দুইটা অবস্থার কারণে একটা সমস্যাটা তৈরি হয়ে থাকে, এর সহযোগী হিসাবে আমরা ত্রিফলাকে নিয়মিত সেবন করতে পারি। এবং ত্রিফলা এমন একটা কম্বিনেশন যেটা আমাদের দীর্ঘস্থায়ী অ্যানিমিয়াকে রুখে দিতে পারে এবং এটা নিরাময় করতে পারে।
আমরা নিয়মিত কিশমিশ খেতে পারি। যাদের কিশমিশ নিয়মিত খায় তাদের অ্যানিমিয়া সহজে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তো এরকম আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করা দরকার। বিশেষ করে লাইফস্টাইলের মধ্যে আমাদের এমন কিছু খাবার, বিশেষ করে আমাদের নিয়মিতভাবে যাদের রান্না করা খাবারকে আমরা ফ্রিজে রেখে খাই, এটাকে বর্জন করা উচিত। তারপরে এক ধরনের খাবার বারবার খাওয়ার অভ্যাসকে চেঞ্জ করা উচিত। তো তারপরে আমাদের অনেক ফল রয়েছে যে ফলগুলি আমরা নিয়মিত খেতে পারি, যেগুলি আমাদের রক্তাল্পতার ক্ষেত্রে চমৎকার কাজ করবে। বিশেষ করে আঙ্গুর আমরা খেতে পারি, ডালিম খেতে পারি, ঠিক আছে। তো এরকম প্রকৃতির মধ্যে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যেটা আমরা রক্তাল্পতা সহজে রোধ করতে পারি। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা যেহেতু প্রকৃতি মায়ের সন্তান, তো প্রকৃতির এই খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আমরা সুস্থ থাকবো, এই আশাবাদ ব্যক্ত করি। যদি কোনো কারণে এই রোগগুলো ক্রনিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারি। তো আমি একটু সংক্ষেপে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কেন নিব এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়েছে হোমিওপ্যাথি একজন রোগীকে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট করে। তো ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্টটা বলতে আমি কি বুঝি, ইন্ডিভিজুয়ালাইজড মানে কি? ইন্ডিভিজুয়ালাইজড মানে হলো এমন একটি বিষয় যে বিষয়টাতে রোগীর ইন্ডিভিজুয়ালাইজকে মূল্যায়ন করা হয়। তো ইন্ডিভিজুয়ালাইজড মূল্যায়ন বলতে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারি এভাবে, যে কারো এনিমিয়া হয়েছে, তার পাশাপাশি সে কানে কম শোনে। এনিমিয়া হওয়ার আগে তার কানের কোনো প্রবলেম ছিল না, এনিমিয়া হওয়ার পর থেকে সে কানে কম শোনে। এই যে ইন্ডিভিজুয়ালাইজ, দেখা গেল যে 1000 পেশেন্ট, তার মধ্যে একজন পেশেন্টই পাওয়া যাবে যে কানে কম শোনে। তাহলে 1000টা হোমিওপ্যাথি ঔষধের মধ্যে এই রোগীকে আলাদা করে একটা ওষুধ দিতে হবে। এই যে আলাদা করে একটা ওষুধ দিতে হবে, এইটার নামই হলো ইন্ডিভিজুয়ালাইজড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। তো যে ডাক্তার যত বেশি রোগীকে ইন্ডিভিজুয়ালাইজড করতে পারেন হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে, তার দ্বারাই তত বেশি রোগী ভালো হয়। হোমিওপ্যাথি ঔষধ দিলেই রোগী ভালো হবে বিষয়টা এমন না, ইন্ডিভিজুয়ালাইজড করে ইন্ডিভিজুয়ালাইজড ওষুধ দিলে রোগী ভালো হবে। ইন্ডিভিজুয়ালাইজড এনিমিয়ার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড আরেকটা উদাহরণ দেই, যেমন অনেকের যখনই রক্ত অল্পতার ব্যাপারটা একটু বেড়ে যায় বা বেশি রক্ত শূন্যতা দেখা দেয়, তখন তার প্রচন্ড ডায়রিয়া হয় বা ডায়রিয়া তার ভালোই হইতে চায় না। যদি বিষয়টা এমন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড সুপার গ্রেড মেডিসিন কার্বোভ্যাস, তারপর আরো 2টা মেডিসিন আছে, ফেরাম মেটালিকাম আর আর্জেন্টাম ম্যাট্রিকাম, এই মেডিসিনগুলো কিন্তু কাজ করে, খুব ভালো কাজ করে। তো তাহলে ডায়রিয়া হয়ে গেলে ইন্ডিভিজুয়ালাইজড করে রোগীকে ওষুধ দিতে হবে। আরেকটা বিষয় হলো অনেকের প্রচন্ড ব্লাড বা ফ্লুইড নির্গত হয়েছে, এটা হইতে পারে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রচুর রক্ত গেছে, তারপর থেকে তার এনিমিয়া। আবার অনেকের দেখা গেছে যে পিরিয়ডের কারণে প্রচুর রক্ত গেছে, তারপর থেকে তার এনিমিয়া। এমন অনেক আছেন যে পিরিয়ডেরও রক্ত যায়নি, তারপর ইসেরও রক্ত যায়নি, একটা ফোড়া হয়েছে, ফোড়া হওয়ার পরে ফোড়া থেকে প্রচন্ড ফোড়া ফেটে যাওয়ার পরে তার থেকে প্রচুর রস নির্গত হয়েছে, অনেক রস নির্গত হয়েছে। এই রস নির্গত হওয়ার পর থেকে তার এনিমিয়া। অর্থাৎ আমাদের শরীরের যে কোনো ভাইটাল ফ্লুইড নির্গত হয়ে যদি কারো এনিমিয়া দেখা দেয়, তাহলে তার জন্য ইন্ডিভিজুয়ালাইজড আলাদা করে ওষুধ দিতে হয়। হ্যাঁ, তো এই যে আলাদা করে ওষুধ দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হোমিওপ্যাথি খুব সূক্ষ্ম, খুব বিচক্ষণতার সহিত বিশ্লেষণ করে রোগীকে ঔষধ দেয়।
এবং এই যে বিচক্ষণতার সহিত বিশ্লেষণ, হোমিওপ্যাথি সব ডাক্তারই তো ডাক্তার, কিন্তু যে ডাক্তারের মধ্যে বিচক্ষণ যোগ্যতা আছে এবং ইন্ডিভিজুয়ালাইজড যোগ্যতা আছে সেই সবচেয়ে ভালো ডাক্তার। এবং আশা করি তাদের নিকট চিকিৎসা নিলে আপনার ব্যর্থতার পরিমাণ কম হবে। তো এই ছিল হোমিওপ্যাথির ইন্ডিভিজুয়ালাইজ তত্ত্বের যে ব্যাপারটা আমি আপনাদের নিকট উপস্থাপন করলাম। এই পর্যায়ে আমার সাথে উপস্থিত আছেন ডাক্তার মাবিয়া জেসমিন। তিনি আমাদেরকে জানাবেন যে একজন রক্তাল্পতার পেশেন্টের রান্না বান্না, খাওয়া দাওয়া, রান্নাঘরের পরিবেশ, খাবারের পরিবেশ বা খাবার কেমন হওয়া উচিত, এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের ডাক্তার মাবিয়া জেসমিন বলতেন। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। রক্তের স্বল্পতা কিংবা অ্যানিমিয়া রোগে সঠিক পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর সঠিক খাবার রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে এবং আমরা সুস্থ থাকি। যাদের রক্ত স্বল্পতা দেখা যায় তাদের অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ আয়রনই হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। আয়রন সমৃদ্ধ খাবার কি কি? যেমন পালং শাক, ডাল, ব্রোকলি, কুমড়ার বীজ, বিটরুট, মাংস যেটা লাল মাংস ইত্যাদি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ ভিটামিন সি আয়রনকে শোষণ করে, শরীরে কাজে লাগায়। ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবজি খেতে হবে, যেমন লেবু, কমলা, বেদানা, বিটরুট, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ ফলিক অ্যাসিড আমাদের রক্তকণিকা গঠন করে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার হচ্ছে ব্রুকলি, বাঁধাকপি, মটরশুঁটি, শাকসবজি ইত্যাদি। ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ বা দুধ জাতীয় খাবার। এছাড়াও আমরা শুকনো ফলমূল খেতে পারি, যেমন কিশমিশ, খেজুর, আখরোট, বাদাম। এগুলো যেমন আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, তেমনি এগুলো আবার রক্তাল্পতা প্রিভেন্ট করতে সহায়তা করে। যেমন আমরা জানি মেয়েদের পিরিয়ডের সময় বা যখন তারা গর্ভবতী অবস্থায় থাকে, শরীরে রক্তাল্পতা দেখা দেওয়ার একটা চান্স থাকে। তখন যদি রক্তাল্পতা দেখা দেওয়ার আগে আমরা এইসব প্রতিরোধমূলক খাবারগুলি স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্যাটা প্রতিরোধ করা সম্ভব। এরপর আমরা আসবো রান্নাঘরের পরিবেশ কেমন হওয়া উচিত সে বিষয়ে। রান্নাঘর অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, প্রাকৃতিক আলো বাতাস পূর্ণ। এই কারণে আমরা ছোট ছোট গাছপালা রাখতে পারি রান্নাঘরে, কিংবা হালকা মিউজিকের ব্যবস্থা করতে পারি মন প্রফুল্ল থাকার জন্য। এবং প্রাকৃতিক আলো বাতাসের কারণে রান্নাঘরটা জীবাণুমুক্ত থাকবে এবং পরিবেশটা সুন্দর থাকবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মাবিয়া জেসমিন, খুব সুন্দর আলোচনা করেছেন। আমার আগে হাকিম আসাদুজ্জামান স্যার এবং ডাক্তার মাবিয়া জেসমিন যে কথাগুলো বললেন,
যে রোগীদের ভেষজ বা আমাদের যে প্রকৃতির যে দেওয়া যে নিয়ামতগুলো সেগুলো ধারাবাহিকভাবে যদি আপনারা গ্রহণ করতে চান, যেমন ত্রিফলা, তারপর যে রক্ত শূন্যতাকে বাড়াতে পারে বা রক্ত শূন্যতার সমস্যাগুলোকে যে হার্বগুলো ঠিক করতে পারে, সেই হার্বগুলো যদি আমরা আমাদের এই অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কেমন হবে? আপনার অ্যাপেল সিডার ভিনেগারও খাওয়া হলো, সাথে আবার হার্বটাও খাওয়া হলো। এইটা আমাদের কাছে পাবেন। আরেকটা বিষয় হলো, অনেকে দেখা যায় যে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পাচ্ছেন না, ওই হার্বগুলো, যে হার্বগুলো রক্ত শূন্যতাকে ঠিক করতে সক্ষম, ওই হার্বগুলো দিয়ে আমরা ক্যাপসুল করেছি। আপনি চাইলে ক্যাপসুল নিয়েও আমাদের কাছ থেকে নিয়মিত সেবন করতে পারবেন। তাহলে খুব অল্প টাকায়, অর্থাৎ আমরা চাচ্ছি যে মানে আপামর জনতা যেন তার পুষ্টির চাহিদাটা ফিল আপ করতে পারে আমাদের এই তত্ত্বের মাধ্যমে, 3 ফ্রি লাইফ তত্ত্বের মাধ্যমে। আরো একটা বিষয় রয়ে গেল, সেটা হলো যে আমরা প্রতিদিন কসমেটিক ইউজ করি। এই কসমেটিকটাকে কিন্তু নিরাপদ করতে হবে। বিশেষ করে এনিমিয়া পেশেন্ট যারা, তাদের মানে চর্মে শুষ্কতা দেখা দেয়, অর্থাৎ চামড়া শুকায় যেতে পারে। এই শুষ্কতাকে নিরসন করার জন্য আমরা কিন্তু অ্যারোমা থেরাপি কসমেটিক ইউজ করতে পারি। অ্যারোমা থেরাপি কসমেটিক কিরকম? আমরা কসমেটিক দিব, সেটা নিরাপদ হতে হবে, প্রাকৃতিক উপাদানগুলো থাকতে হবে তার মধ্যে। এটা হলো প্রথম কথা। তার পাশাপাশি যদি আমরা এই কসমেটিকের মধ্যে কিছু অ্যারোমা থেরাপি টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে এই কসমেটিকটা হয়ে যাবে অ্যারোমা থেরাপি কসমেটিক। উদাহরণস্বরূপ বলা যায় যে একেবারে প্রাকৃতিক ল্যাভেন্ডার গাছের নির্যাস থেকে একরকম তেল হয়, সেই তেলটা তেল দিয়ে যদি আপনাকে একটা লোশন বানিয়ে দেওয়া হয়, তারপর ফেসিয়াল ক্রিম বানিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে এইটার যে একটা সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা আপনার মনকে পুলকিত করবে, পাশাপাশি আপনার স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে, তারপর ত্বককে শিথিল করবে, ত্বককে একটু আর্দ্র ভেজা করে রাখবে। হ্যাঁ, আর ল্যাভেন্ডার তেল আমাদের শরীরে যে প্রদাহ আছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যাদের চর্মরোগ আছে, তাদের চর্মরোগের জন্য এটা খুব ভালো কাজ করবে। একে তো আপনার ট্রিটমেন্ট হলো, ল্যাভেন্ডার তেল দিয়ে একটা ক্রিম বানায় দেওয়া হলো আপনাকে, ওই ক্রিমটা আপনার জন্য ট্রিটমেন্টের কাজ করলো। দ্বিতীয়ত তার সুঘ্রাণটা আপনাকে অ্যারোমা থেরাপির মধ্যে নিয়ে আসলো, আপনার একটা পার্সোনাল একটা সুঘ্রাণ আপনার শরীর থেকে তৈরি হলো। আপনি অফিসে গেলেন, সেটা আপনার উপস্থিতি, আপনার ঘ্রাণ দিয়ে পরিচিত হলো, এবং আপনি আপনার এই ঘ্রাণটাই আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডে রূপান্তরিত হলো। আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন জার্মান ক্যামোমাইল তেল, এটাও একরকম এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েল, প্রত্যেকটা এসেনশিয়াল অয়েল কিন্তু ন্যাচারাল, গাছ থেকে হয়, ফুল থেকে হয়, অর্থাৎ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থেকেই এসেনশিয়াল অয়েলগুলো হয়। তো এই ক্যামোমাইল তেল অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করবে এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকবে, ত্বকে প্রশান্তি দিবে, শুষ্কতা কমাতে সহায়ক হবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে অ্যারোমা থেরাপিতে আপনার যে রক্ত শূন্যতার পেশেন্টের একটা সিমটম হলো তার শরীর শুষ্ক থাকে, তার শরীর চামড়াগুলো খসখসে থাকে। তো এই খসখসে চামড়া কি বলে কসমেটিক ট্রিটমেন্টের জন্যই মূলত এতগুলো কথা। এই শুষ্কতা কমাতে সহায়তা করবে, এবং খসখসে চামড়া হলে তার মধ্যে একটা ইনফ্লামেটরি বা কি বলে একটু ঘা, একটু প্রদাহ, এগুলো থাকে। তো এই প্রদাহ কমাতে সহায়তা করবে জার্মান ক্যামোমাইল তেল দিয়ে বানানো কসমেটিক বা আমাদের লোশন বা ক্রিম। গোলাপ তেলও আমরা করতে পারি, অর্থাৎ গোলাপের পাপড়ি থেকে, পাপড়িকে জাল দেওয়ার পরে একরকম তেল হয়,
সেই তেলটাকে আমরা বলি রোজ অয়েল। এই রোজ অয়েলের কিন্তু একটা স্নিগ্ধ গন্ধ আপনাকে কিন্তু একটা মুখরিত করে রাখবে। আপনি যেখানে যাবেন আপনার একটা পার্সোনালিটি বয়ে নিয়ে যাবে। আপনি যদি সব সময় এই তেল দিয়ে বানানো লোশন ইউজ করেন, ক্রিম, ফেসিয়াল ক্রিম ইউজ করেন, তাহলে এটার একটা ভালো একটা আপনার ভালো একটা পারফিউম হতে পারে। এই পারফিউমটা আপনার পার্সোনালিটি বহন করবে। তার পাশাপাশি এটা কিন্তু হাইড্রেটিং গুণ আছে। হাইড্রেটিং গুণ কিরকম? আপনার ত্বককে একটু ভেজা ভেজা অনুভূতি দেবে, ত্বকের শুষ্কতা কমাবে, ত্বককে কোমল রাখবে। আর গোলাপের তেল বিশেষ করে ত্বকের যে আর্দ্রতা সেটাকে ধরে রাখতে বিশেষভাবে কার্যকর। অর্থাৎ আমাদের ত্বক দেখা যায় যে সাবান ইউজ করার পর ত্বক শুষ্ক হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যদি এই ক্রিমটা ইউজ করি, অর্থাৎ গোলাপের তেল দিয়ে বানানো যে ক্রিম, সেটাকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ত্বকের আর্দ্রতাও সে ধরে রাখতে সহায়তা হবে। আমরা অনেকেই স্যান্ডালউড কথাটা শুনেছি। স্যান্ডালউড মানে এই স্যান্ডালউড থেকে তেল হয়। তো এই তেল দিয়ে যদি আমরা কোনো লোশন বানাই বা ক্রিম বানাই তাহলে কি হবে? তাহলে আপনার ত্বকটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, শুষ্কতাও কমাতে সহায়তা করবে, রক্তশূন্যতা রোগীদের ত্বককে নরম এবং মসৃণ রাখতে সহায়তা করবে। স্যান্ডালউড তেল দিয়ে যদি কোনো কসমেটিক বানানো হয়, অর্থাৎ বিশেষ করে লোশন এবং ফেসিয়াল ক্রিম, এগুলো যদি বানানো হয় তাহলে আমরা এতগুলো সুবিধা নিতে পারি যদি এসেনশিয়াল অয়েল দিয়ে আমরা আপনাদেরকে বানিয়ে দিই। এবং সবগুলো টেকনিক আমাদের থ্রি ফ্রি লাইফে রয়েছে। আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। এই বিষয়গুলো আমরা ইন্ডিভিজুয়ালাইজ আগে থেকে বানিয়ে রাখি না। যদি আপনি চান যে হ্যাঁ আমাকে গোলাপের তেল দিয়ে লোশন বানিয়ে দেন, আমরা বানিয়ে দিব। আপনি যদি বলেন যে স্যান্ডালউড দিয়ে আমাকে লোশন বানিয়ে দেন, বানিয়ে দিব। জার্মান ক্যামোমাইল দিয়ে লোশন বানিয়ে দেন, বানিয়ে দিব। ক্রিম বানাতে চাইলে বানিয়ে দিব। এই আপনি যদি কাস্টমাইজড করে আমাদের নিকট দিতে চান, অর্থাৎ অর্ডার দিতে চান, অর্ডার দিতে পারবেন। আমরা আপনাকে কাস্টমাইজড করে বানিয়ে দেব। এখানে কম পক্ষে আপনাকে 250 ml নিতে হবে, তাহলে আমরা সেটাকে আপনাকে বানিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, থ্রি ফ্রি লাইফের সাথে থাকার জন্য। আবারও বলছি, থ্রি ফ্রি লাইফ কি? থ্রি ফ্রি লাইফ হলো এমন একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় আপনি প্র্যাকটিস করবেন সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা, রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর, অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন। এই প্র্যাকটিস কিভাবে করবেন এবং বাস্তবিক পক্ষে আপনি এটাকে কিভাবে সমাজে বাস্তবায়ন করবেন, সব কিছু থ্রি ফ্রি লাইফ আপনাদেরকে প্রোভাইড করছে। এই দাওয়াত দিয়ে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।